হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এমন এক ছাত্রীকে যে কিনা 2026-এর এই আইসিএসসিতে বাংলার মতো সাবজেক্টে 100 আউট অফ 100 স্কোর করতে সক্ষম হয়েছে। আর আজকে আমি তোমাদের সামনে এনেছি আরও একজন ছাত্রীকে যে এই বছরই বাংলায় 2026-এ বাংলায় 99% স্কোর করেছে। তোমরা বুঝতেই পারছো যে 99 এবং 100-এর মধ্যে তফাৎ কতটা। কাজেই আগের দিন ওই ছাত্রীর থেকে তোমরা যে ধরনের কথা শুনেছিলে, যে ধরনের অনুপ্রেরণা পেয়েছিলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের এই ভিডিওটা থেকে তোমরা আরও বেশ কিছু ইনফরমেশন পাবে, যেগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতের এই বাংলার ফল ভালো করতে অত্যন্ত কাজে লাগবে। আজকে আমার সাথে কথা বলতে এসেছে কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অনুষ্কা নস্কর, যে আইসিএসসিতে এই বছর 99% মার্কস স্কোর করেছে। তাহলে চলো অনুষ্কার মুখ থেকে শুনে নেওয়া যাক ওর আজকের এই সাফল্যের ইতিহাসটা ঠিক কি ছিল। হ্যালো অনুষ্কা, কেমন আছো? গুড ইভিনিং ম্যাম, আমি খুবই ভালো আছি। আচ্ছা, আজকে তো তোমাদের রেজাল্ট আউট হয়েছে। এবার তুমি আমাকে বলো যে এই 99 যে বাংলায় তুমি পেয়েছো, এটা আগে তুমি বলো তো আমাদের অডিয়েন্সকে যে তুমি কোন স্কুল থেকে এসেছো এবং এই পরীক্ষায় তুমি কত মার্কস পেয়েছো, নিজে মুখেই বলো, একটু ওরা শুনো। আমি জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন থেকে আমি বাংলায় 99 পেয়েছি অ্যান্ড ওভারঅল আমার পার্সেন্টেজ হয়েছে 97%। ওকে, ভেরি গুড, অত্যন্ত ভালো খবর। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে। এখন থ্যাংক ইউ। তুমি বলো যে এই যে বাংলায় তুমি মার্কসটা পেয়েছো, যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটার মতোই কি আদার সাবজেক্টেও তুমি মার্কস পেয়েছো, না অন্যান্য হ্যাঁ ম্যাম, সাবজেক্টের? অন্য সাবজেক্টও একই রকম মার্কস পেয়েছি। ইংলিশেও আমি 99 পেয়েছি, 97 পেয়েছি, কম্পিউটার, ম্যাথস, ইংলিশে, ল্যাঙ্গুয়েজে, এবং কেমিস্ট্রিতেও 100 পেয়েছি, বায়োলজিতে 96 পেয়েছি, আরো অন্যান্য সাবজেক্টে 90-র উপরেই সব নাম্বার পেয়েছি। বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো খবর। তা কেমন লাগছে মার্কসটা পেয়ে? মার্কসটা পেয়ে সত্যি খুব গর্বিত মনে করছি। আর বাংলায় আমি এতটাও এক্সপেক্ট করিনি। বাংলায় যেহেতু আমার এমনি আগে সাধারণত স্পেলিং মিস্টেক হতো, বা 1-2 নাম্বার তো গ্রামারে ছেড়ে যেত, বা বানান সংশোধনে বা রচনাতে, কিন্তু 99 পাবো এটা বিশ্বাস করা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার। আমি তো আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, একদম আনসার যেরকম বলেছিলেন, রচনা থেকে শুরু করে প্রথম, মানে আমি পেপারটা পেয়েই আগে আমার মুখে হাসি ফুটেছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পেয়েছি। প্রথম কোয়েশ্চেন থেকে শেষ কোয়েশ্চেন অব্দি যা বলেছিলেন পুরো পেপারটা তাই চলে এসেছে ছেপে। মানে তো লাভটা এটাই খুব ভালো ছিল বলছো এবার? একদম পেপার একদম যা বলেছিলেন তাই চলে এসেছে পুরো। যাকে তোমাদের এই যে চারটে সাহিত্যের যে চারটে রূপ তোমাদের থাকে, তোমাদের মানে বাংলার ক্ষেত্রে বলছি, তা সেক্ষেত্রে তোমার কোন কোন বিষয়টা ছিল? গল্প, কবিতা বা আমার সংকলিতা গল্প ছিল আর জাম্বো নাটক ছিল। জাম্ব নাটক ছিল। তা তুমি কি 9 থেকে এই দুটো বিষয় নিয়েই পড়েছো, না ক্লাস 10-এ উঠে কিছু চেঞ্জেস এনেছিলে? না, আমি 9 থেকেই এই দুটো বিষয় নিয়েই পড়েছি আর এই দুটো বিষয় নিয়েই পড়ছি। আচ্ছা, দেখো আমরা যতই বলি, মানে আমি প্রত্যেক বছরই আমার স্টুডেন্টসদের বলি যে 100 আউট অফ 100 পাওয়া যায়, একটু পরিশ্রম করলেই পাওয়া যায়, কিন্তু আসলে কিন্তু 100 আউট অফ 100 পাওয়াটা কঠিন, বা 99 পাওয়াও কিন্তু বেশ কঠিন অন্যান্য সাবজেক্টের থেকে বাংলায়। কারণ বাংলার মতো সাবজেক্টে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে এতদিন স্কুলেও পড়েছো, সেক্ষেত্রে কতটা স্কোপ আছে বাংলায় মার্কসটা কেটে যাওয়ার। বিশেষ করে স্পেলিং মিস্টেক হবে না এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুব কম। আর বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত এত বড় একটা পেপার করতে গিয়ে একটা দুটো স্পেলিংও মানুষের ভুল হয়। এবার সেক্ষেত্রে এরকম একটা সাবজেক্টে তুমি 99 পেয়েছো, একটা মানে বলতে গেলে অসম্ভবকে সম্ভব করেছো। সেক্ষেত্রে তুমি কিভাবে করেছো, মানে সারা বছর তোমার প্রিপারেশনটা ঠিক কিভাবে নিয়েছো, সেটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলো। হ্যাঁ, তো লিটারেচারে তো আপনারই কোয়েশ্চেন আনসার আমি পড়তাম, মানে যে কোনো সময় যে কোনো এক্সামের আগে আমি আগে টেক্সট ভালো করে পড়তাম। আগে টেক্সট 2-3 বার পড়ে নেওয়ার পর তারপর আমি কোয়েশ্চেন আনসারে যেতাম। অনেকে আমার বন্ধুরা করতো কি শুধু কোয়েশ্চেন আনসার পড়ে চলে যেত। আমি বলতাম এরকম কেন করছিস, আগে টেক্সট পড়।
টেক্সটে সব কোয়েশ্চেন আনসার থাকে না, মানে এটা সম্ভবও না প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন, এবং সেই লাইনগুলো যে আসলেই আমি দেখে বুঝতে পারবো যে এই লাইনের এই বক্তাই বলেছেন বা এই জিনিসটাই হয়েছে, ওইটা আইডেন্টিফাই করাও অনেকটা কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। যেরকম একটা গল্প আছে গন্ধটা খুব সন্দেহজনক, ওখানে অনেকেই গোলায়, তো যার জন্য খুব রিস্কি হয়ে যায় ব্যাপারটা। তো আগে টেক্সট, তারপরে কোয়েশ্চেন আনসার। তো এইভাবে আমি আগে 2-3 বার টেক্সট পড়তাম। এবং জাম্বো নাটক বলতে গেলে, মানে জাম্বো তো আমি প্রায় অনেকবার পড়েছি, পরীক্ষার আগে আমি 10-14 বার পড়েছি। মানে কে নিশি, কোন লাইনটা নিশি বলেছে, কোন লাইনটা মাখন বলেছে, মানে এমন ভাবে পড়তে হবে গল্প আর নাটকগুলো যাতে নিজের রক্তের সাথে রক্ত হয়ে যায়। তো ওইটা ওই লেভেল যাওয়ার পর গিয়ে তারপরে কোয়েশ্চেন আনসারও সাথে সাথে পড়তাম, এবং পুরো জিনিসটা মেমারাইজ হয়ে যেত কিভাবে কোয়েশ্চেন আনসার লিখতে হবে, আনসারে কোন কিওয়ার্ড গুলো দিলে সেই কিওয়ার্ডের স্পেলিং গুলো যেন ভুল না হয়, কারণ কিওয়ার্ডের স্পেলিং ভুল হলেই টিচারদের চোখে বেশি পড়ে। তো তখন মার্কস আরো বেশি কাটে, যত না অন্য স্পেলিং মিস্টেকে মার্কস কাটে, কিওয়ার্ডস ভুল হলে বেশি মার্কস কাটে। তো ওইগুলো যাতে ভুল না হয় ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতাম। রচনাও দেখে যেতাম। এবার রচনাতে আমার 2-একটা টপিক ভালো ছিল না, যেরকম বিজ্ঞান আর একটা পরিবেশ। তো আমি যেহেতু ভালো ছিল না, পড়েছিলাম, একেবারে পড়ে যায়নি তা না, কিন্তু অতটা দিইনি এফর্ট যতটা আমি আত্মকথা, হ্যাঁ যতটা আমি আত্মকথা দিয়েছিলাম। তো আমি বেসিক্যালি ক্যাটেগরাইজ করে নিয়েছিলাম যে সবকিছু আছে বলে সবকিছু করতে হবে তার কোনো মানে নেই, যেগুলো আমার স্ট্রং আমি সেগুলোতেই বেশি করে ফোকাস করবো, যাতে সেগুলোতেই বেশি নাম্বার হবে। কারণ সব একসাথে করতে গেলে আমি তো তাহলে লিটারেচার কখন পড়বো, কখন ল্যাঙ্গুয়েজ পড়বো, আর হ্যাঁ সেটাই। আর ওটা একটা, তার উপর তো গ্রামার গুলো তো ছিলই, ওগুলো এমসিকিউ মানে করাই যায়, বাট ওগুলোর জন্য পড়তে হয়। আর তুমি যা ওয়ার্কশিট দিয়েছিলে সেখানে তো সব কমন চলেই এসছে, সবই কমন এসছে বলতে গেলে। তার মানে ওটাই বলছো, মানে তার মানে তুমি আমাদের ক্র্যাশ কোর্সে ছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্র্যাশ কোর্সে মানে এই ক্র্যাশ কোর্স করে তোমার কি মনে হয়েছে? তোমার কোনো ইমপ্রুভমেন্ট কি এসেছে, না ক্র্যাশ কোর্স না করলেও চলতো? ক্র্যাশ কোর্স করে তো ইমপ্রুভমেন্ট এসেছে। আমি তো 9-এ তো তখন ক্র্যাশ কোর্স ছিল না, তখন নোটসই পড়তাম, তখনও ভালো নাম্বার পেতাম, মানে 75-76 এরকম পেতাম। ক্র্যাশ কোর্স করে আরো আমার বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে প্রত্যেকটা টপিক তুমি যখন বোঝাতে বা কারো ধরো ডাউট থাকলে সেইগুলো, ইভেন কি এখন ক্লাস 10-এ যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন এসছে, তো তোমার মতামতে এই জিনিসটা কিভাবে হতে পারে, তো ওই কোয়েশ্চেন গুলো কিভাবে ট্যাকেল করতে হবে সেইগুলো যখন তুমি বুঝিয়ে দিয়েছিলে, তা আমি নোট ডাউন করে নিতাম যে এই পয়েন্ট গুলো মেনশন করলে আমি একেবারে শিওর শর্ট নাম্বার পাবো, মানে নাম্বার কোথাও কাটা যাবেই না। তো ওইগুলো আমি মানে মাথায় রেখেছিলাম, করেই আমি এক্সাম দিয়েছিলাম। এবারেও 1-2 ওপেন এন্ডেড কোয়েশ্চেন এসেছিল, ওখানে আমি ঠিক মতোই লিখেছিলাম, একদম সব পয়েন্টস মনে রেখেই করেছি। আচ্ছা, তাহলে যখন এক্সাম একেবারে শিওরে বলতে গেলে, মানে এক্সামের আগের দিন কতটা টেনশন হয়েছিল? এক্সামের আগের দিন আমি গ্রামার তো সারা বছরই পড়ে রেখেছিলাম, বা ওয়ার্কশিট প্র্যাকটিস করছিলাম, বা এমনি আমি সারাক্ষণ প্র্যাকটিসে রাখতাম, এমন না যে বাংলা প্র্যাকটিসে রাখতাম না, গল্পগুলোও পড়তাম। তো বাংলার এক্সামের আগের দিন আমি গ্রামারটা অত ফোকাস করিনি, কারণ ওটা এমনি এমসিকিউ আসে, পড়েছিলাম অবশ্যই, কিন্তু অতটা ছিল না। আমার লিটারেচারটা নিয়ে একটু বেশি ভাবনা ছিল, রচনাগুলো একটু দেখে গেছিলাম আমি, বাট লিটারেচারটা মেইন ফোকাস করেছিলাম, কারণ ওগুলোর লাইন কোথা থেকে কি আসবে, তো এটাই আর কি একটা থাকে। আর এই যে ধরো যতই বাংলা ভালো করে পড়া হোক, বা এমন অনেক স্টুডেন্টস আছে যে সারা বছর ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, কিন্তু সেই অর্থে মার্কস কিন্তু পায় না। এবার সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো, হয়তো তাদের রাইটিং কোনো প্রবলেম থাকে, অথবা এক্সাম হলে গিয়ে হয়তো টেন্সড হয়ে যায়, যে কোনো কারণেই হোক না কেন এটা হয়ে যায়। এবার সেক্ষেত্রে তোমার বাংলা রাইটিং স্পিডটা কেমন ছিল, বা কিভাবে তুমি এই রাইটিং স্পিডটাকে ইমপ্রুভ করেছিলে? কারণ আইসিএসসি লেভেলের বা সিবিএসসি লেভেলের স্টুডেন্টসদের যেটা হয়, রেগুলার ওয়েতে স্কুলে বলো বা আমাদের মতো টিচারদের কাছে বলো, তারা তো মানে আদার সাবজেক্টের মতো এত বেশি লেখে না। এবার সেক্ষেত্রে বাংলা সাবজেক্টে লেখার ক্ষেত্রে তুমি স্পিডটা কিভাবে এনেছিলে, বা কিভাবে সেই লেখাটাকে আয়ত্তে এনেছিলে যে তারা ঠিকঠাক লিখে আসবে এক্সাম হলে গিয়ে? এটার ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। মানে তুমি পেপার যেখান থেকে শুরু করো না কেন, সেকশন এ থেকে হোক বা সেকশন বি থেকে হোক, আগে হয় পুরো লিটারেচার বা পুরো সেকশন এ নামিয়ে নাও, তারপরে গিয়ে অন্য সেকশনে যাও। তো আমি আগে পুরো লিটারেচারটা করে নিয়েছিলাম, অ্যান্ড সবসময় মাথায় রাখতে হবে যে 30 মিনিটস থেকে 35 মিনিটস তো রাখতেই হবে মানে ওটার জন্য।
আরো যদি বেশি রাখা যায় আরো ভালো। তো আমার কাছে 40 মিনিট ছিল, আমি একদম রচনা সবার লাস্টে অ্যাটেম্প করতাম, কারণ ওটা অনেকটা লিখতে হয়। আর লাস্টে যত টাইম বেশি থাকবে তত আমার ভাবনা বেশি থাকবে, তত আমি ক্রিয়েটিভিটি তখন বেশি লাগাতে পারবো। রচনা মানেই ক্রিয়েটিভিটি। এবং আত্মকথা এবারে এসেছিল স্কুল ব্যাগের, তো আমি সুন্দর করে গুছিয়ে লিখে এসেছিলাম যে আমি এরকম সেরকম আমার সাথে হয়েছিল। তো ওই ক্রিয়েটিভিটিটা আনতে হবে রচনার মধ্যে, তাহলে এটা মানে নিজের তো বোধ আনতে হবে, মানে নিজের থেকে ভাবনা নিজের লেখা থেকে ওই। কিছু, নিজের হ্যাঁ, থেকে ওই কিছু দরকার। সব সময় রোড লার্নিং করলে অনেক সময় মনে পড়ে না, ভুলভাল লিখে আসে, মানে যেটা লেখার কথা অন্যভাবে এমন ভাবে লিখে আসবে, টিচার কনফিউজ হয়ে গিয়ে বলবে কি লিখেছে এটা। তো মানেই দাঁড়ায় না সেন্টেন্সে। তো ওইটা যেন না হয় সেটা দেখতে হবে, মানে যেটা লিখো সিম্পল সেন্টেন্স হোক, কিন্তু ঠিকঠাক বাক্যটা যেন সাজিয়ে লেখা হয়, ওইটাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি প্রত্যেক বছর তোমাদের আমার ভিডিও নিশ্চয়ই তুমি ফলো করেছো, আমি প্রত্যেক বছরই তোমাদের বলে থাকি যে তোমরা যারা আমার সাথে আছো, মানে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, তারা যেমন আমার ভিডিওস দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর, ঠিক সেই রকম আমাদের পিডিএফ নোটস পারচেস করে পড়ছো, তার সাথে টেক্সট বুক রিড করো। এবং আমি প্রত্যেকবার বলে থাকি যে এই টেক্সট বুক রিড করার পাশাপাশি যে নোটসগুলো তোমরা পাচ্ছ সেটা বারে বারে রিড করো। লার্নিং এর থেকে রিডিংটা বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং মক টেস্ট হচ্ছে শেষ মুহূর্ত, যেটা তোমাকে আরো বেশি মানে টেনশন ফ্রি করে এবং আরো বেশি কনফিডেন্ট করে তোলে। এই বিষয়টা তোমার কি মনে হয়? বিষয়টা কি ঠিক লাগে না, মানে আমার এই কথাগুলো কি ঠিক ছিল না তোমার নিজস্ব কোনো মতামত আছে? না, অবশ্যই মক টেস্ট দেওয়া তো একটা মেজর পয়েন্ট, মানে একেবারেই বোর্ড এক্সামে গিয়ে বসাটা খুবই বড় ভুল ডিসিশন। তো মক টেস্ট দিয়ে আমি কিরকম পাচ্ছি, বা সব থেকে বড় কথা হচ্ছে বাংলায় 3 ঘন্টায় অত বড় পেপারটা, টাইম ম্যানেজমেন্ট যেটা আমার আগে একদমই খুব বাজে ছিল, সেটা আমি কোপ আপ করতে পেরেছিলাম বোর্ড এক্সামে। তো ওটা একটা বড় জিনিস যেটা। আর নোটস রিড করাটা খুবই দরকার, মানে রিড করে বোঝাটা দরকার। ওটা যতবার পড়বে ততবার আপনা আপনি লার্নিং হয়ে যায়, মেমোরাইজ হয়ে যায়। তো ওইটাই রিড করে বোঝাটা বেশি দরকার, মানে রোড লার্নিং এর থেকে। আর তার মানে এমনি তুমি যে যে হুম, যা যা আনসার গুলো ছিল সব আনসার মোটামুটি একই রকম ছিল, এন্ড কিওয়ার্ড দিয়ে এমন সুন্দরভাবে লেখানো ছিল যে কোনোটা গোলাতো না একটার সাথে, মানে পুরো স্টোরিটা একদম পয়েন্ট টু পয়েন্ট ওয়াইজ, মানে এই জিনিসপত্র সব একদম পয়েন্ট টু পয়েন্ট ওয়াইজ থাকে। তার মানে তোমার কথা থেকে বুঝতে পারছি তুমি মক টেস্ট ফেস করেছিলে, তাই তো? আমাদের মক টেস্টে তুমি কিরকম মার্কস পেয়েছিলে? না, আমি মক টেস্ট অ্যাপিয়ার করিনি বেঙ্গল ব্যাংক। তা মক টেস্ট অ্যাপিয়ার না করে তোমার এই যে এই মাত্র বললে যে মক টেস্টটা প্রয়োজন ছিল, তাহলে পেপার সলভ করেছিলাম, পিওয়াইকিউ করেছিলাম, বাকি এমনি স্যাম্পল আচ্ছা পেপার আচ্ছা, সলভ। তুমি নিজেকে নিজে তৈরি করেছিলে, তাই তো? ওকে ওকে। তার মানে মক টেস্টের মতো কিছু প্রয়োজন, যেটা তুমি মক টেস্ট আমাদের মক টেস্টে ফেস করো বা বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করো, তাই তো? মানে একটা এক্সাম ফেস করাটা জরুরি, এক্সামের আগে একটা এক্সাম, তাই তো? বেশ, তোমার এই সাফল্যে আমরা অত্যন্ত খুশি, গর্বিত। অনেক শুভেচ্ছা তোমাকে। কিন্তু যাওয়ার আগে অবশ্যই বলবো তোমাদের জুনিয়রকে তুমি কিছু বলে যাবে, যাতে করে তারাও ইন্সপায়ার হয়, যাতে করে তারাও তোমার মতো মার্কস পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারে। সেক্ষেত্রে তুমি তাদের কি বলবে? আমি তো জুনিয়রদের অবশ্যই বলবো ম্যামকে ফলো করতে, কারণ ম্যামের উত্তর, ম্যামের যেভাবে অ্যাডভাইস, ম্যাম যেভাবে পড়ায় সেরকম আই গেস আর কেউ পড়ায় না এত ভালো। ইউটিউবে আমার মাই প্রথম ম্যামের ভিডিও দেখে বলেছিল এনাকে ফলো কর, আমি তারপর আস্তে আস্তে ফলো করলাম, ম্যামের নোটস পারচেস করলাম, এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে যেতে যেতে ম্যামের সব কথা শুনতে শুনতে আজকে 99-এ এসছে। আমি একা অবশ্যই এটা পারতাম না, ম্যামের পুরো কৃতিত্ব এটা একদম। তো পুরোটাই ম্যামের কৃতিত্ব। ম্যামের নোটস যদি কেউ ফলো করে থাকে কেউ আটকাতে পারবে না, মানে 97-98 তো আপনিই চলে আসবে যদি নোটস ফলো করে। আর ক্র্যাশ কোর্স জয়েন করলে তো আসবেই, মানে কোনো কথা নেই। তোমাদের জন্য আমি অনেক করেছি, খুব সত্যি কথা, কিন্তু এটা কিন্তু একেবারে মানে ভুল কথা নয় যে তোমরা যদি নিজেরা পরিশ্রম না করতে তাহলে আমার ক্র্যাশ কোর্সে বলো বা আমার নোটসে বলো কোনোটাই কিন্তু কাজে আসতো না। মানে একটা ভালো রান্না করতে গেলে কিন্তু শুধু মশলা বা সরঞ্জাম দরকার হয় না, সেটাকে ভালো করে রান্না করাটারও একটা ক্রেডিট, সেই ক্রেডিটটা অবশ্যই আমি তোমাকে দেবো বা তোমার মতো স্টুডেন্টসদের দেবো। তোমাদের পরিশ্রম ছিল বলেই আজকে তোমরা সাফল্য পেয়েছো। যাই হোক, ভবিষ্যতে আরো সমস্ত এক্সামে সাফল্যমণ্ডিত হও এই প্রার্থনা করব। কিন্তু শেষ আর একটা প্রশ্ন তোমাকে করব, যে আইএসসি তে কি বাংলা নেওয়ার ইচ্ছা আছে?
আমি এখন কারেন্টলি সিবিএসসি নিয়েছি, আর আমি সিবিএসসি তে বাংলা নিয়েছি। তো আমি খুব চাইবো যে তুমি তাদের বাংলারও কোনো কন্টেন্ট দাও সিবিএসসি লেভেলের জন্য। না, সিবিএসসি তো কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে, অসুবিধা হ্যাঁ, আশা করছি হবে না। আমি বাংলা নিয়েছি আর আমি বাংলায় নিয়েই পড়তে চাই, এমনি বাংলা আমার খুবই ভালো লাগে। বাহ, ভেরি গুড, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ আমাদের হাতে সময় আর নেই। ভবিষ্যতে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরবর্তী পরীক্ষাগুলোয় সাফল্যমণ্ডিত হও, এই প্রার্থনা রাখছি। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। এতক্ষণ তোমরা অনুষ্কার মুখের কথা শুনলে, এবং এই ধরনের ভিডিও তোমাদের কিভাবে ইন্সপায়ার করে বা কতটা ইন্সপায়ার করে সেটা আমার কমেন্ট বক্সে লিখে যেতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও আমি এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে বলে যাবো একটা ছোট্ট কথা। আগামী 6 জুন থেকে শুরু হচ্ছে 2027 আইসিএসসি ব্যাচের ক্র্যাশ কোর্স, যেটার এনরোলমেন্ট প্রসেস কিন্তু চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবিলম্বে আমাদের একমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের নাম এনরোল করতে পারো। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।